টাকার জন্য ফুসফুস বিক্রি হচ্ছে। আমি যদি এ কথা বলি আপনি ভাববেন কে করছে, আহা বেচারা, তাই তো? কিন্তু যদি বলি বহু মানুষ করছে, হয়তো আপনিও তার মধ্যে আছেন, তখন আপনি আমাকে বলতেই পারেন যত সব মিথ্যে কথা, আমার ফুসফুস ইনট্যাক্ট আছে আমার রিব গেজের ভেতর। কিন্তু আমি যদি বলি রিব গেজের ভেতর থেকেই ফুসফুস বিক্রি হচ্ছে প্রতিনিয়ত, আপনি বিশ্বাস করছেন না তো? আচ্ছা, তাহলে খুলেই বলি, বড় বড় শহর তো বটেই, গ্রামে গঞ্জেও অনেক জায়গায় হচ্ছে ফুসফুস বিক্রি। আপনি যদি দিল্লির বাসিন্দা হন তাহলে আপনার ফুসফুস যে চরম সাফার করছে আর সমস্ত আধুনিক সুবিধা সত্ত্বেও আপনার পরমায়ু ক্ষয় হচ্ছে, এ কথা তো বুঝিয়ে বলার দরকার নেই। এ নিয়ে পত্রপত্রিকায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় বহু কথা বহুবার লেখা হয়েছে এবং হচ্ছে, যদিও তাতে কাজের কাজ আজ পর্যন্ত প্রায় কিছুই হয়নি। কিন্তু ওটা তো হলো দিল্লি নগরী, অজস্র মানুষের বাস, অসংখ্য গাড়ি, কারখানা, অতএব দূষণ। কিন্তু আমাদের বাঁকুড়া জেলা, যেখানে জনসংখ্যা অন্ততপক্ষে পুরোপুরি আয়ত্তের বাইরে এখনও চলে যায়নি, সেখানকার গ্রামগঞ্জের খবর কি আপনি জানেন? আসুন জেনে নিন। বন্ধু, আপনি কি বাঁকুড়া জেলার গৌরাঙ্গডিহি কিংবা বড়জোড়া অঞ্চলের বাসিন্দা? তাহলে টাকার জন্য প্রতিদিন বিক্রি হচ্ছে আপনার ফুসফুস অথবা কিডনি। আপনিই করছেন। কেন বলছি এ কথা? কারণ এই অঞ্চলে রয়েছে স্পঞ্জ আয়রন কারখানা, কিন্তু লোকাল লোকেরা মোটেই সেভাবে অ্যাওয়্যার নয়। গৌরাঙ্গডিহি অঞ্চলে আগেও চাষাবাদ তেমন ছিল না, দরিদ্র এলাকা ছিল। এই এলাকায় তো লোকে মেয়ের বিয়ে পর্যন্ত দিতে চাইতো না এখানকার দারিদ্র্যের কারণে। এরপর হঠাৎ একদিন শোনা গেল এখানে নাকি শিল্পায়ন হবে। এলাকার দরিদ্র মানুষজন তো প্রায় নেচে উঠল। আমরা বাঁকুড়া শহরের লোকেরাও বেশ কৌতূহলী হয়ে উঠলাম, কী শিল্প হতে চলেছে এখানে। অবশেষে জানা গেল স্পঞ্জ আয়রন শিল্প। আচ্ছা, অনেকেই হয়তো জানেন না যে সেটা কী ধরনের জিনিস, একটু জানা যাক। স্পঞ্জ আয়রন হলো ইস্পাত শিল্পের একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। একে ডিরেক্ট রিডিউসড আয়রন বা ড্রাইও বলা হয়। সংক্ষেপে বলতে গেলে আকরিক থেকে কাঁচা লোহাটাকে জাস্ট আলাদা করার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ডিটেলস এখানে অপ্রাসঙ্গিক, তাই সেই বিবরণে না গিয়ে সরাসরি চলে আসি পরিবেশ এবং আপনার স্বাস্থ্যের উপর এই প্রক্রিয়ার কি মারাত্মক প্রভাব পড়ছে সেই প্রসঙ্গে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এইসব অঞ্চলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি। তার মধ্যে পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলার কিছু দরিদ্র অঞ্চলে মানুষের দারিদ্র্য আর অশিক্ষাকে ন্যূনতম অর্থে ক্রয় করে রমরম করে চলছে এই কারখানাগুলি। কিন্তু কতজনের তো কর্মসংস্থানও হচ্ছে, দেশের অর্থনীতিতে এই প্রোডাক্ট তার অবদান রাখছে, এসব যুক্তি আপনি দিতেই পারেন। কিন্তু জানেন কি এই অর্থনীতির উন্নয়নের দায় আপনি কিভাবে মেটাচ্ছেন? একটু জানুন, আর তারপর দেখুন আপনার গলায় এই জোর, এই আত্মবিশ্বাস বজায় থাকে কিনা। স্পঞ্জ আয়রন ইন্ডাস্ট্রিকে লাল তালিকাভুক্ত ইন্ডাস্ট্রি, অর্থাৎ সবচেয়ে বেশি দূষণযুক্ত একটি ইন্ডাস্ট্রি বলে ডিক্লেয়ার করা হয়েছে একেবারে সরকারিভাবে। আর ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি স্পঞ্জ আয়রন প্রস্তুতকারী দেশগুলির একটি। মানে টিএমটি বার থেকে উন্নত স্টিল সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করবে উন্নত দেশগুলি, আর দূষণটা নেব আমরা। যাই হোক, বাঁকুড়া জেলা স্পঞ্জ আয়রন প্রসঙ্গে ছিলাম, সেখানে ফিরে আসি। স্পঞ্জ আয়রন থেকে 3 প্রকার দূষণকারী পদার্থ বা টক্সিক ম্যাটেরিয়াল নির্গত হয়। এক হচ্ছে সলিড ওয়েস্ট পলিউট্যান্ট, অর্থাৎ ভারী পদার্থ বা হেভি মেটাল পলিউট্যান্ট, যেমন ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সীসা, মার্কারি বা পারদ, নিকেল এইসব। 2 হচ্ছে পার্টিকুলেটস, অর্থাৎ বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কণিকা, হয়তোবা সব থেকে ডেঞ্জারাস এটাই। 3 নম্বর হচ্ছে গ্যাসীয় দূষণকারী পদার্থ, যেমন সালফার, নাইট্রোজেন, কার্বন, এর বিভিন্ন প্রকার অক্সাইড। তাহলে প্রথমে আলোচনা করা যাক যে এই ভারী ধাতুর সলিড ওয়েস্ট কি কি ধরনের দূষণ তৈরি করে। ভারী ধাতুগুলি, বিশেষভাবে ক্যাডমিয়াম, ডাম্পিং সাইট এবং তার নিকটবর্তী এলাকায় ব্যাপকভাবে মাটি ও জল দূষণের জন্য দায়ী। এটি মাটি এবং জল দূষণের মাধ্যমে এলাকার ভেজিটেশন, অর্থাৎ তৃণভোজী জন্তু জানোয়ারের খাদ্যে প্রবেশ করে তাদের শরীরে রোগ সৃষ্টিকারী দূষিত পদার্থ হিসাবে জমা হয়, এমনকি ধীরে ধীরে প্রভাবিত করে তাদের মেটাবলিক সিস্টেমকেও। এইভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে গো দুগ্ধ, ছাগ মাংস, হাঁস ও মুরগির ডিম এবং মাংসের খাদ্যগুণ। সেই খাদ্য দিনের পর দিন গ্রহণ করে আমরাও এফেক্টেড হচ্ছি।
আবার জল দূষণ আর মাটি দূষণের ফলে চাষাবাদের সবজিতেও ঢুকে পড়ছে বিকৃতি। এইভাবে স্লো পয়জন্ড হচ্ছি আমরা। এর থেকেও মারাত্মক হচ্ছে বায়ু দূষণ। যেসব পার্টিকুলেট বাতাসে ভাসমান হয়ে নির্গত হচ্ছে, সেই দূষণ তো পরিষ্কারভাবে চোখে দেখা যায়। গাছের পাতায়, মাটির ওপর, পুকুরের জলে, এমনকি বাড়ির ছাদেও জমে থাকে মিহি কালো আস্তরণ। জেনে রাখুন, বাতাসের সাথে এই পার্টিকেল নিঃশ্বাসে প্রশ্বাসে ঢুকছে আপনার ফুসফুসেও, জমা হচ্ছে এই বিষ আপনার দেহে। বন্ধু, এখনও বলবেন যে আপনার ফুসফুস বিক্রি হয়নি, বিক্রি হচ্ছে না? আপনি কি জানেন যে গৌরাঙ্গডিহি এলাকায় 50 অধিকাংশ মানুষ যারা ফ্যাক্টরি এলাকায় থাকেন, তাদের প্রায় সকলের ফুসফুস কিংবা কিডনির সমস্যা রয়েছে। অর্থাৎ সামান্য আর্থিক স্বাচ্ছন্দ্যের বিনিময়ে বিক্রি হয়ে গেছে তাদের ফুসফুস। কিডনি এই দূষিত পদার্থ শরীর থেকে রেচন করতে 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 অতি পরিশ্রমে ক্লান্ত হয়ে এবার নিজেই বিকৃত হতে শুরু করে দিয়েছে। কিন্তু দাঁড়ান বন্ধু, এখানেই শেষ নয়। এই যে মিহি কালো ডাস্টের আস্তরণ, যা ওই অঞ্চলে বা তার আশেপাশেও খুব সহজেই খালি চোখেই দেখা যায়, সেগুলি জমে যায় গাছের পাতার উপরেও। এর ফলে সবুজ পাতার সালোক সংশ্লেষের পরিমাণ কমে যায় 50%। আর পত্ররন্ধ্রের মাধ্যমে গাছের শ্বসন প্রক্রিয়া, প্রচ্ছেদন প্রক্রিয়া সবই মোটামুটি অন্ততপক্ষে 21% মতো কমে যায়। অর্থাৎ গাছেরা খাদ্যাভাবে এবং শ্বাসকষ্টে ভোগে। সেই গাছের ফল খেয়ে আপনার কি হবে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। জলে জমা এই মিহি ডাস্ট জলজ প্রাণীদেরকে তো একইভাবে এফেক্ট করে। সেটা কি এরপরও আলাদা করে বোঝানোর দরকার আছে? মনে হয় না। জলের ওপরের ডাস্টের আস্তরণ, তার কারণে জলে অক্সিজেন থেকে সূর্যালোক সব কিছুর প্রবেশ কমে যায়। আশা করি সুধী দর্শক নিজেই বুঝতে পারছেন জলজ জীবনচক্রে এর প্রভাব কি মারাত্মক। এবার ভাবুন, এই ডাস্ট পার্টিকেল সহ জল যে পশু পাখিরা পান করছে, তাদের কি হচ্ছে? বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই বলেই মনে হয়। বিপুল হারে বর্জ্য জমে জমে হয়ে উঠছে বর্জ্যের পাহাড়। সেগুলো তো গৌরাঙ্গডিহি, বর্জ্যরা এইসব অঞ্চলে চোখে দেখা যায়। বদলে যাচ্ছে টোপোগ্রাফি, অর্থাৎ ভূসংস্থানগত প্রকৃতি। ক্রমাগত ফার্নেসের উত্তপ্ত ধোঁয়া নির্গমন তাপমাত্রা তো বাড়াচ্ছেই, সেই সঙ্গে গাছপালার যে ক্ষতি হচ্ছে, তাতে করে বদলে যাচ্ছে মরশুমের ধরন, বৃষ্টিপাত তথা ঋতু পরিবর্তনের ধরন। দুয়ে মিলে প্রাকৃতিক পরিবেশ ক্রমেই অস্বাভাবিক হয়ে যাচ্ছে। একটা স্লো পয়জনিং প্রোগ্রাম চলছে, সঙ্গে চলছে একটা আর্থিক প্রোগ্রাম। আর্থিক প্রোগ্রাম কেন বলছি? তারও কারণ আছে। এই সব কারখানা এই এলাকার জনমতকে নিজেদের পক্ষে রাখার জন্য কর্তৃপক্ষ বেশ কিছু আঞ্চলিক মাতব্বরদের নিজেদের কারখানায় জাস্ট আসি যাই মাইনে পাই ভিত্তিতে চাকরি দেয়। আক্ষরিক অর্থেই তারা আসে যায় মাইনে পায়। আর তারা জনমতকে তাই মোবিলাইজ করে বা ক্ষেত্রবিশেষে সাপ্রেসও করে জোর করে। আজকের এই সলিডারিটি জমানাতেও এইভাবেই পুঁজিপতির আর্থিক পুঁজি ফুলে ফেঁপে উঠছে কিছু লোকের দারিদ্র্যকে মূলধন করে আমাদের ফুসফুসের সুস্থতার মূল্যে। তাহলে উপায় কিন্তু তবুও আছে, যাতে দুপক্ষই বাঁচতে পারে। তবে দরকার শুধু সচেতন প্রয়াস। কিভাবে? দেখুন তাহলে, এই দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যেসব প্রক্রিয়া অবলম্বন করা জরুরি, সেগুলি হলো: 1 নম্বর, বায়ু দূষণ নিয়ন্ত্রণ। ডাস্ট কালেকশন সিস্টেম লাগবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ডাস্ট কালেকশন সিস্টেম ইনস্টল করার আইন তো আছে কোম্পানি মালিকদের জন্য, কিন্তু তারা সেগুলো হয় ইনস্টল করেন না বা করলেও ব্যবহার করেন না, কারণ সেটা ব্যবহার করা নাকি ব্যয় সাপেক্ষ, শুধুই দেখানোর জন্য ইনস্টল করা থাকে। এই ডাস্ট কালেক্টর ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর হিসেবে কাজ করার নিয়ম আছে, আর প্রতিটি এমিশন পাইপের মুখে লাগানো থাকার নিয়ম আছে কালেক্টর ব্যাগ। তাহলে এই যে ডাস্ট পার্টিকেল বাতাসে ভাসছে, গাছে, মাটিতে, পুকুরের জলে, বাড়ির ছাদে, আপনার আমার ফুসফুসে জমা করছে স্লো পয়জনিং বিষ, তার পরিমাণ অন্ততপক্ষে অনেকখানি মিনিমাইজ করা যাবে। এছাড়া জনবহুল এলাকায়, ব্যস্ত রাস্তায় এবং কারখানার ম্যাটেরিয়াল স্থানান্তর করার সময় ওয়াটার স্প্রে ব্যবহার করে ডাস্ট পার্টিকেল বা উড়ন্ত ধূলিকণার বিস্তার নিয়ন্ত্রণ করার আইনি বিধান রয়েছে। বলাই বাহুল্য, এটাও মানা হয় না। তাছাড়া স্ট্যাকের উচ্চতা এতটা বেশি করা জরুরি যাতে গ্যাসের এমিশন যথেষ্ট বেশি উচ্চতায় ঘটে, যাতে পরিবেশের ক্ষতিকে অনেকটাই কমিয়ে আনা যায়। 2 নম্বর, জ্বালানি নির্বাচন। ক্লিনার ফুয়েল
পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করা জরুরি। কয়লার পরিবর্তে প্রাকৃতিক গ্যাস বা অন্য কোনো লো কার্বন জ্বালানি ব্যবহার করা দরকার, যাতে সালফারের বিষাক্ত অক্সাইড এবং পার্টিকেলস কম বের হয়। দরকার এফিসিয়েন্ট কম্বাসন, দহন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে অসম্পূর্ণ দহন এবং নির্গমন না ঘটে, তাতে বাতাসে দূষণ ছড়ানোর পরিমাণ কমবে। 3 নম্বর, অতিরিক্ত জল ম্যানেজমেন্ট। ব্যবহৃত জল পুনর্ব্যবহার করে একটা ক্লোজড লুপ সিস্টেম, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ক্লোজড লুপ ব্যবহার ক্রিয়েট করতে হবে, যাতে জলের ব্যবহার এবং জলের দূষণ একেবারেই মিনিমাইজ করা যায়। সঠিক ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম ইনস্টল করে জলের দূষণকারী পদার্থ সরানো সম্ভব। 4 নম্বর, অপারেশনাল প্র্যাকটিসেস, অর্থাৎ প্রোডাকশন প্রক্রিয়াকে যেভাবে পরিচালনা করা দরকার। 1 নম্বর হচ্ছে রেগুলার মেইনটেন্যান্স। সমস্ত পলিউশন কন্ট্রোল সরঞ্জাম ইনস্টল করেই কিন্তু কাজ শেষ নয়, সেই যন্ত্রপাতির নিয়মিত মেইনটেন্যান্স করতে হবে যাতে তারা কার্যকরীভাবে দূষণ নিয়ন্ত্রণ করতে পারে। মনিটরিং অ্যান্ড রিপোর্টিং করতে হবে নিয়মিতভাবে। নির্গমন পদার্থ বা এমিশন এর কোয়ালিটি চেক করে দেখার ব্যবস্থা দরকার, যাতে তার দূষণ নিয়ন্ত্রণ সীমার মধ্যে থাকে। আর এই চেকিংয়ে ফাঁকিবাজির কোনো জায়গা থাকা চলবে না। যদি কারখানা কর্তৃপক্ষ কেবলমাত্র চেকিংয়ের সময়ই দূষণ নিয়ন্ত্রক ব্যবস্থা চালু করে আর বাকি সময় সেটাকে অকেজো করে রাখে, তাহলে পরিপার্শ্বের এলাকার জল, মাটি, বাতাসের দূষণ মাত্রা চেক করে সেই ফাঁকি সহজেই ধরে ফেলা সম্ভব। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনকে এই সাবজেক্টে অ্যাক্টিভ করা দরকার, যাতে তারা ক্লিনার স্পঞ্জ আয়রন প্রোডাকশনের জন্য নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতে পারেন। আর দরকার এনভায়রনমেন্টাল অডিট। স্ট্রিক্ট এমিশন স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করে সেই মাত্রাকে সামনে রেখে, তাকে স্ট্যান্ডার্ড হিসেবে রেখে নিয়মিত ইন্টারভ্যালে এনভায়রনমেন্টাল অডিট করাতে হবে পরিবেশের দূষণকে ক্রমেই কমিয়ে আনার জন্য। এবার এই পরিদর্শন বিষয়ে অনেক মানুষকেই বলতে শুনেছি যে যখন ইন্সপেকশন হয় তখন দূষণ নিয়ন্ত্রণ সিস্টেম চালু করা হয়, আবার পরে সেই সব ডাস্ট কালেকশন সিস্টেম ইত্যাদিকে অকেজো করে রেখে দেওয়া হয়। এই কাজের সপক্ষে যুক্তি হচ্ছে এই সব ডিভাইস চালাতে নাকি অনেক খরচ। তো খরচ করুন কর্তৃপক্ষ, কারণ এই যে ন্যূনতম মূল্যের বিনিময়ে বিশাল প্রফিট করা, এসব এনাদের বদভ্যাসে পরিণত হয়ে গেছে। এই বদভ্যাসটাকে এবার পাল্টে দিন ভারতবর্ষের সাধারণ মানুষ, যাদের পরিশ্রমে এই দেশের জিডিপি তৈরি হয়। এই সব কথা বলছি বলে মনে করবেন না যে কোনো মার্কসিস্ট রাজনীতির কথা বলছি। না বন্ধু, ভারতের জনগণের সাংবিধানিক অধিকারের কথা বলছি আমি। একেবারে ফান্ডামেন্টাল রাইটস আমাদের। রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ জীবনের অধিকার এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার, যা লিখিত আছে আমাদের সংবিধানের 21 নম্বর আর্টিকেলে। এই অধিকারের আওতায় পড়ে নিঃশ্বাসের শুদ্ধ বাতাসের অধিকার, পরিবেশ সংরক্ষণের অধিকার। এছাড়াও একথা এখন সর্বজনবিদিত যে ভারতের মোট সম্পদের 90% ওপর জমা আছে দেশের মাত্র 1% লোকের হাতে। অন্যদিকে প্রায় 99% লোক পড়ে থাকা ওই 10%-এরও কম সম্পদের সাহায্যে তাদের জীবন চালাচ্ছে। সম্পদ বন্টনের এই যে দুস্তর পার্থক্য, এটাও কিন্তু দেশের সাংবিধানিক নীতির বিপক্ষে। সংবিধানের 4th পার্টের 39 নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে, জনসাধারণের কেবলমাত্র একাংশের হাতে যাতে দেশের বেশিরভাগ সম্পদ কেন্দ্রীভূত না হয় সেটা দেখা সরকারের কর্তব্য। সেইভাবে নীতি নির্ধারণ করা দরকার সরকারের। আর যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, তাই আমাদের সচেতনতাই কেবলমাত্র এই সম্পদ বন্টনের অসাম্যকে দূর করে দেশটাকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কোনো সো কল্ড আন্দোলনের প্রয়োজন হবে না। এলাকার দূষণের কথা মেনশন করে এনভায়রনমেন্টাল অডিট দাবি করে ডিএম এর কাছে মাস পিটিশন করতে পারেন। আরও ভালো হয় যদি একটু উদ্যোগ নিয়ে করতে পারেন জনস্বার্থ মামলা। এটুকু না করলে, অর্থাৎ আপনার ফুসফুসের অধিকার বিষয়ে আপনি সচেতন না হলে কোনো শিল্পপতি বা সরকার আপনার সুরক্ষার কথা ভাববে না। প্রথমে ভাবতে হবে এবং উদ্যোগ নিতে হবে আপনাকে, কারণ ফুসফুসটা আপনার। দেশের আইন কিন্তু আপনার এই অধিকারের সপক্ষে আছে।